ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। ৭৩-এর মতো ভোট বানচালের শঙ্কা বৈষম্য বিরোধীদের। চক্রান্তে থামবে না নির্বাচন, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্রদলের। বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু নির্বাচন ২০২৫ সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই। হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তুল কালাম। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে সরাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন পণ্ড। আহত অর্ধশতাধিক। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর। জাপান আড়ালে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা দেখছে গণ অধিকার পরিষদ। নূরের ওপর হামলার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ। এবং ভোটার পিছু খরচ করা যাবে ১০ টাকা। কেন্দ্রে ভোট বন্ধের ক্ষমতা পেলেন প্রিজাইডিং অফিসার। ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব আরপিও সংশোধনীতে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো এবারও ভোট বানচালের আশঙ্কা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের। তবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বলছে, বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবে যথাসময়ে। আর সুষ্ঠু ভোট আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় বুধবার সবার নজর ছিল ডাকসু নির্বাচন নিয়ে করা রিটের চূড়ান্ত রায়ের দিকে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই এমন রায়ে স্বস্তি নেমে আসে ক্যাম্পাসে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন ২০২৫ সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটের সার্বিক পরিবেশ বিষয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল সংবাদ সম্মেলন করে। আপিল বিভাগের রায়কে স্বাগত জানালেও ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো ভোট বানচালের শঙ্কা দেখছে তারা। বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জানায়, ভোট বহালের রায়ের মাধ্যমে উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ডাকসু নির্বাচনের বানচালের সব ষড়যন্ত্র শিক্ষার্থীরা রুখে দিবে বলেও জানান প্রার্থীরা। সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হইতে হবে। সুতরাং ডাকসু হবে বলে নিশ্চিত। আমি আশঙ্কা লক্ষ্য করছি না, ষড়যন্ত্র হইতে পারে, সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পরে রাতে সিনেট ভবনে জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোট উপলক্ষে শুধু ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে ৮ এবং ১০ সেপ্টেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে শিক্ষার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানায় কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎ ওঠা ঝড় থামালেন সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এসএম ফরহাদের আইনজীবী বলছেন, নির্বাচন বানচাল করতেই এই রিট করা হয়েছিল। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে।
ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী SM ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল 2 দিনের মধ্যে তদন্ত করার পর, তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতিরিক্ত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। একই প্রশ্ন তুলেছেন SM ফরহাদের আইনজীবীও। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এদিন রিটকারী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেকটি রিট হয়েছে উচ্চ আদালতে। প্রার্থিতা ফিরে পেতে এবার রিটটি করেছেন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া জুলিয়াস সিজার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় পার্টি দৃশ্যপট থেকে সরে গেলেও আওয়ামী লীগের সহযোগী হিসেবে এখনও সক্রিয় বলে অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন নেতারা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে আনন্দ র্যালি করেন তারা। বাদ্যযন্ত্রের তালে আর স্লোগানে মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্তর। দিনাজপুরের হিলিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন র্যালির উদ্বোধন করে বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠিন জবাব দেবে জনগণ। নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদিন রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেল। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকটি এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিকৃত দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। জাতীয় পার্টি এখনও আওয়ামী লীগের সহযোগী হিসেবে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে, ষড়যন্ত্র চলছে। কোনো অজুহাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ চলছে।
এতে অর্ধশত আহত হয়েছে। পুলিশ জানায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় জড়ো হন কর্মীরা। সেখানে মুজাহিদ নামে এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে আরেকজনের। এ নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। সেই খবর দলীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুদলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পার্শ্ববর্তী সৈয়দুল্লাহ এবং উচালিয়াপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর চালিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির জেলা অফিসে ভাঙচুর চালায় তারা। এতে মূল গেট, সাইনবোর্ড সহ ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনকারীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিয়ে অভিযোগ করে বলেন, প্রশাসন ও জাতীয় পার্টি এক হয়ে নূরের ওপর হামলা চালিয়েছে। এদিকে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। দলটির সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নূর সহ নেতাকর্মীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়া হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ভারতীয় দালাল পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেমে আমাদের সবার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। একজন প্রার্থী ভোটার পিছু সর্বোচ্চ 10 টাকা করে খরচ করতে পারবেন। এছাড়া প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্র বন্ধ বা খোলা রাখার ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের 46টি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতকৃত ঘোষিত ফেরারি আসামিরা ভোটে অংশ নিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, ভোটারবিহীন কিংবা এজেন্টবিহীন নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা চুলচেরা বিশ্লেষণ করে দীর্ঘ সময় আলাপ আলোচনার পর গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনে 46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে কি কি থাকছে তা নিয়ে বুধবার গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। সংসদ সদস্য পদের জন্য জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000। আর একজন প্রার্থী ভোটার পিছু খরচ করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। পোলিং স্টেশনের তালিকাটা এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা এটা তৈরি করবেন। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবে। একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। প্রিজাইডিং অফিসারের হাতে রাখা হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার ক্ষমতা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। আর আদালতকৃত যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ
যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। গত 15 বছরের বাস্তবতায় ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না, এজেন্টও ছিল না। ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিলেটে সাদাপাথর লুটে বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরাও জড়িত, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ঘটনার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রাথমিকভাবে রাজনীতিবিদ ও প্রশাসনের 42 জনকে শনাক্ত করেছে দুদক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট, উদ্ধার ও প্রতিস্থাপন। সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে সাদা পাথর ইস্যু। এর মধ্যেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। ঘটনার পর এর পেছনে রাজনীতিকদের জড়িত থাকার নাম উঠে আসে। এবার দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলল এর প্রমাণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। যাদের বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 75 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 500 কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য 125 কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা 50 কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট 75 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এএসএম আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে মৃত্যু বেশি হয়েছে জুলাই ও আগস্ট মাসে। আক্রান্তের সংখ্যাও বেশি। এই হার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে ঘাটতি। জনসম্পৃক্ততার পাশাপাশি নিতে হবে জোরালো পদক্ষেপ। বাংলা বর্ষপঞ্জিতে বর্ষা পার হয়ে শরৎ এলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েনি। প্রায় প্রতিদিনই ঝরছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এখানে সেখানে জমছে পানি, যেখান থেকে বিস্তার করছে এডিস মশা। বছর জুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী থাকলেও সম্প্রতি হাসপাতালগুলোতে বেড়েছে এই সংখ্যা। শুরুতে জ্বর, পরে পেট ব্যথা, বমি ও মাথা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন তারা। অনেককে যেতে হচ্ছে আইসিইউ পর্যন্ত। এদিকে ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন আগে যে অ্যাক্টিভিটিস ছিল এখন তাদের এরকম নাই বলতে মনে আগে তারা যে প্রত্যেক জায়গায় মেশিন নিয়ে তারা এরকম তাদের যে ওষুধ ছিটাইতো, এটা একবারে কমে গেছে। এখানে এমন অবস্থা হয়ে যায় সামনে যে দেখা যায় পানি জমে গিয়ে জমে থাকে আর কি, ময়লা পানি, যার কারণে দেখা যায় ডেঙ্গু মশা হয়তো ওখানে হতে পারে। যারা হচ্ছে যে এটা নিয়ে কাজ করে সরকারের পক্ষ থেকে, ওরা এগুলো নিয়ে সিরিয়াস না, কারণ ওরা মশার ওষুধ দিয়ে দেখি সেটাও ঠিকঠাক দেয় না। রেগুলার যদি এগুলা নিয়ে কাজ করতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা এরকম হইতো না। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি 61 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। আর ঢাকার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ 18 জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে ডেঙ্গুর টিকা আমদানি করা সহ ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর যে টিকাটি যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করেছে, আমাদের প্রত্যাশা ছিল সীমিতভাবে হলেও কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের জন্য এই টিকাটি দেশে হয় আমদানি করা হবে, না হয় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হবে। সেরকম কোনো লক্ষণও কিন্তু আমরা দেখিনি। এদিকে শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছে, বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়াতে পারে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে এবং ডেঙ্গু মৌসুম কিন্তু আবার শুরু হবে। আগস্ট মাসে কিছুটা কমে গেলেও আমাদের স্বস্তি নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। ডেঙ্গু ঠেকাতে মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখনও কাটেনি তাদের আতঙ্ক। 144 ধারা তুলে নেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহে দুদিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সচল হলো প্রশাসনিক কার্যক্রম। এখনও শুরু হয়নি ক্লাস পরীক্ষা, তবে আজ সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়নি।